প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই ভালো আছো সবাই। আমরা আবার অনলাইন ভিত্তিক ক্লাসে ফিরে আসলাম। তোমরা জানো যে গত বৃহস্পতিবার 13 তারিখ আমরা ন্যারেশনের উপরে একটি ক্লাস নিয়েছিলাম এবং সেটা ছিল ন্যারেশনের বেসিক্স এর উপরে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা ন্যারেশনের উপরে দ্বিতীয় ক্লাসটা নিব। সেদিন আমরা বলেছিলাম ক্লাসের মধ্যে যে আমাদের যে ক্লাস হবে পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তো আজকে আসলে আমরা পার্ট 2 আলোচনা করব ন্যারেশনের উপরে। তো এর ভিতরে প্রথম যে ক্লাসটা ছিল সেই জায়গাটায় আমি তোমাদেরকে একটু রিমাইন্ডার দিতে চাই, সবাইকে একটু স্মরণ করিয়ে দিতে চাই এবং নিশ্চয়ই এটা খুব সবার কাজে লাগবে কিছুক্ষণের জন্যে। সেদিন আমরা আলোচনা করেছিলাম যে ন্যারেশন যখন আমরা বুঝতে যাব, বিশেষ করে এইচএসসির প্যাসেজ ন্যারেশন যেটা ক্লাস 8-এও আছে, 9, 10, 11, 12। তো প্যাসেজ ন্যারেশন করতে গেলে বেসিক্সটা জানতে হয়। তো সেদিন আমরা শুরু করেছিলাম বেসিক ন্যারেশন নিয়ে, অর্থাৎ ন্যারেশনের বেসিক্সগুলো নিয়ে। তো সেখানে আমরা আলোচনা করেছি যে কিভাবে ডাইরেক্ট স্পিচটা সাধারণত থাকে। তো এখন আমরা যে বিষয়টা আলোচনা করব, যে ডাইরেক্ট স্পিচের সেদিন যেটা আলোচনা করেছিলাম সেই জায়গাটা আমরা একটু স্মরণ করতে চাই। আমরা বলেছিলাম যে একটা পার্ট থাকে, এটার নাম হচ্ছে রিপোর্টিং পার্ট। নিশ্চয়ই মনে আছে সবার, এটার নাম ছিল রিপোর্টিং আর এটার নাম ছিল রিপোর্টেড। এটার নাম ছিল রিপোর্টিং পার্ট আর এটার নাম ছিল রিপোর্টেড। এখন এই অংশটা যখন ডাবল ইনভার্টেড কমা যুক্ত থাকে, আমরা বলেছিলাম এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং নিশ্চয়ই মনে আছে সেদিনের ক্লাসে আমরা বলেছি এই রিপোর্টেড স্পিচটা অর্থাৎ রিপোর্টেড অংশটা এটা আগে থাকতে পারে, রিপোর্টিংটা পরে থাকতে পারে। আমরা বলেছিলাম যে শুধুই রিপোর্টেড থাকতে পারে, অর্থাৎ আগে পরে রিপোর্টিং নাই। আবার এমনও হতে পারে যে রিপোর্টেড আছে, মাঝখানে হয়তো রিপোর্টিং আবার রিপোর্টেড। আমরা কিন্তু এরকম একটা উদাহরণ সেদিন দিয়েছিলাম। তো আমি বলবো যে আজকে যারা আজকে নতুন ক্লাস করছো, দ্বিতীয় ক্লাসটা করছো, তারা 13 তারিখে একটা ক্লাস নেওয়া হয়েছে ন্যারেশনের পার্ট 1, সেখান থেকে উদাহরণগুলো দেখলে সুবিধা হবে। তো আসো আমরা পার্ট 2 এর আলোচনায় চলে যাই। এটা পার্ট 1-এর আলোচনার একটা জাস্ট স্মরণ করা। সেখানে রিপোর্টিং এবং রিপোর্টেড, সেখানে আমরা রিপোর্টেডকে আগে দিয়েছিলাম, রিপোর্টিংকে পরে দিয়েছিলাম, আবার শুধু রিপোর্টেডকে রেখেছিলাম। আবার বলেছিলাম যে রিপোর্টেড থাকলো অর্থাৎ একটা স্পিচকে ভেঙে দিয়ে, অর্থাৎ রিপোর্টেড এই অংশটাও এই অংশটা, এখানে রিপোর্টিং। তো এটা আমার মনে হয় প্রথম ক্লাসটা দেখলে এটা আমাদের ক্লিয়ার হবে। তো আসো আমরা পার্ট 2-তে চলি। আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কীভাবে নেওয়া যায়। যেহেতু আমরা জানি যে আমাদের পরীক্ষায় ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করতে দেওয়া হবে, অথবা ইনডাইরেক্ট স্পিচ থেকে ডাইরেক্ট স্পিচ করতে দেওয়া হবে, এটা আমরা জানি। এইচএসসি লেভেলে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট স্পিচ করতে দেওয়া হয়, আবার ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করতে দেওয়া হয়। তো যেহেতু আমরা ডাইরেক্ট স্পিচটা বুঝি, তা আমরা একটা উদাহরণ দিই। সবাই দেখো, আমরা যদি বলি হি said to me, I will go to college today. সে আমাকে বলল যে আমি আজকে স্কুলে যাব। এখন যেহেতু ডিরেক্ট ন্যারেশনে আমরা জানি যে ইনভার্টেড কমাটা হচ্ছে মুখ্য, অর্থাৎ আমি যখন ইনভার্টেড কমাটা থাকবে, ডাবল ইনভার্টেড কমাটা থাকবে, আমি বুঝে নিব যে এই জায়গা ডিরেক্ট ফর্মে আছে, অর্থাৎ বক্তার যে বক্তব্য ওইটাই আমরা ব্যক্ত করেছি এখানে। বক্তা যে বলেছে তার বক্তব্যকে আমরা এখানে ব্যক্ত করলাম, অর্থাৎ সে কিন্তু বলছে, এটা কিন্তু তার স্টেটমেন্ট, আই উইল গো টু কলেজ টুডে। তাহলে বক্তার বক্তব্যকেই কিন্তু আমরা ব্যক্ত করছি, এটাই ডিরেক্ট, সেটা আমরা বলেছিলাম সেদিন। তাহলে এখন এই ডিরেক্টকে এভাবে থাকতে পারে, এখন ইনডিরেক্ট করব কিভাবে? এখন ইনডিরেক্ট করতে গেলে আমাদের কিছু কৌশল অবলম্বন করতে হবে বা কিছু
নিয়ম ফলো করতে হবে। আমি সবাইকে একটু বলে দিই, আসলে মুখস্থের কিছু নাই, এটা বোঝার ব্যাপার। ন্যারেশন টোটালি যদি তুমি কমপ্লিট করতে চাও, মুখস্থের কিছু নাই, কিন্তু বোঝার ব্যাপার। তাহলে আমরা সেই জায়গাটা বুঝবো যে আসলে আমার কোন জায়গাটা বোঝা দরকার। সবাই একটু মনোযোগ দাও, তাহলে পারবে। এখন যেহেতু আমাদের ডিরেক্ট স্পিচগুলো এইভাবেই থাকে, অথবা আমরা এটাকে আগে নিয়ে আসলাম আর এটাকে পরে নিয়ে গেলাম, এটা কোনো ব্যাপার না। তো বোঝার খাতিরে আমি একটু লিখে নিচ্ছি, সবাই একটু দেখো। আই উইল গো টু কলেজ টুডে, আমরা লিখলাম, লিখার পর আমরা বললাম হি সেড টু মি। এখন আমরা কি লিখলাম যে আই উইল গো টু কলেজ টুডে, হি সেড টু মি, একই কথা, শুধু কি হলো, রিপোর্টেরটা পরে বসলো, রিপোর্টিংটা আগে বসলো, আর এখানে রিপোর্টিংটা পরে বসলো, রিপোর্টেরটা আগে বসলো। জাস্ট অনেস্টলি জেনে রাখো যে আমরা যখন ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, তখন সব সময় এই রিপোর্টিং অংশটাকে আগে ধরে নিতে হবে। অর্থাৎ প্রথম যদি আমরা সেন্টেন্সের দিকে তাকাই, এখানে কিন্তু দেখতে পাচ্ছি হি সেড টু মি আই উইল গো টু কলেজ টুডে, এখানে রিপোর্টিংটা আগে আর রিপোর্টেরটা হচ্ছে পরে, ক্লিয়ার? আর এখানে দেখো রিপোর্টেরটা হচ্ছে আগে আর রিপোর্টিংটা হচ্ছে পরে। তো আমরা যখনই ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে যাব, যেহেতু এখন ডিরেক্ট অবস্থা আছে, তুমি বুঝতেছো এটা ডিরেক্ট অবস্থা আছে, তাহলে এটাকেও আমরা বলছি ডিরেক্ট, এটাকেও আমরা বলছি কিন্তু ডিরেক্ট, এটাও ডিরেক্ট স্পিচ, এটাও ডিরেক্ট স্পিচ, ওকে? এখন ইনডিরেক্ট করতে গেলে এই যে যেহেতু এটা পরে চলে গেছে, এটাকে আমাকে আগে ধরে নিতে হবে, সবসময় আগে ধরতে হবে। তো আমরা প্রথমটাকেই ধরি, তাহলে বোঝা যাবে যে আগে ধরে নিলে কী হয়। আমরা কি ধরে নিই যে আমাদের স্পিচটা হচ্ছে হি সেড টু মি আই উইল গো টু কলেজ টুডে, ক্লিয়ার? সবসময় মনে রাখবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে, আমরা যদি এটাকে ইনডাইরেক্ট করতে চাই, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে সবার আগে আমাকে যে জায়গাটায় দৃষ্টি রাখতে হবে সেটা হচ্ছে আমাকে রিপোর্টিং ভার্বে কিন্তু যথেষ্ট পরিমাণ না, একদম পুরোপুরি আমাকে মনোযোগ দিতে হবে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আমাকে দেখতে হবে যে এই স্টেটমেন্টটা বা স্পিচটা কোন সময়ে থ্রো করা হলো। এখন দেখো এখানে কি আছে, হি সেইড টু মি পাস্ট, তাহলে নিশ্চয়ই এই কথাটাকে যখন ইনডিরেক্টলি কেউ বলবে, তখন তার পুরো কথাটাই কিন্তু এই পাস্টের উপর নির্ভর করে বলতে হবে। অর্থাৎ কথাটা কিন্তু হয়েছিল অতীতে, এই যে স্টেটমেন্টটা আইল গো টু কলেজ, এই কথাটা কিন্তু অতীতে হয়েছিল, এটা প্রমাণ। সেড, হি সেড টু মি, তাহলে এখানে সেড যেহেতু পাস্টে আছে, তাহলে আমাকে চেঞ্জ করার সময় আমাকে মাথায় রাখতে হবে এই পাস্ট ফর্ম যেহেতু আছে, পুরো কথাটা পাস্টের ভিতর দিয়ে যেতে হবে, অর্থাৎ অতীতেই আমাকে সম্পন্ন করতে হবে। এটা একটা ফ্যাক্ট। এই জন্য আমরা ন্যারেশন করতে গেলে এটার দিকে তাকানো হচ্ছে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে রিপোর্টিংয়ের ভার্বের দিকে তাকানো, ক্লিয়ার? তাহলে একটু দেখো, আমরা এটার দিকে তাকাবো, তাহলে এটা আছে কিসে? পাস্টে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এটা যদি প্রেজেন্টে থাকতো, ধরো আমি যদি বলতাম যে হি সেজ টু মি, অথবা আমরা বলতে পারতাম হি উইল সে টু মি, আমরা কিন্তু এটাও বলতে পারতাম। তো যেহেতু এটা পাস্টে ছিল, তাহলে এটাকে একভাবে করতে হবে। আর এখানে যেহেতু সেইজ বা উইল আছে প্রেজেন্টে, তাহলে এই দিকের যে ভার্বটা, এটাকে চেঞ্জ করার প্রয়োজন নাই, বা এই যে এখানে যে সময়বাচক শব্দটা চেঞ্জ করার দরকার নাই। কেন? যেহেতু এটা পাস্টে, তাহলে উইল গোটাও আমাদের পাস্টে হয়ে যাবে, আমাকে টুডেটাও কিন্তু অতীত নির্দেশক হয়ে যেতে হবে। কিন্তু এখানে যেহেতু হি সেইজ টু মি আই উইল, যদি বলা থাকে আই উইল গো টু কলেজ টুডে, আমরা একটু দেখি, অথবা বলা থাকলো হি উইল সে টু মি আই উইল গো টু কলেজ টুডে, তুমি যদি খুব ঠান্ডা মাথায় দেখো, এখানে কিন্তু এটা পাস্টে আছে, তাহলে এটাকেও আমাকে পাস্ট করতে হবে। আর এই যে টুডেটা, সেটা দ্যাট ডে হয়ে যাবে। কেন হবে? এই জন্যে যে যেহেতু কথাটা কিসে? পাস্টে। কথাটা যেহেতু পাস্টে, তাহলে এটাও আমাকে পাস্টে চলে যেতে হবে, এটাও আমাকে পাস্টে চলে যেতে হবে। কিন্তু হি সেইজ টু মি, সে আমাকে বলে
অথবা হি উইল সে টু মি, সে আমাকে বলবে, এক্ষেত্রে কিন্তু আমাকে এটাকে আর পাস্ট করার প্রয়োজন নাই। কারণ বর্তমান থেকে আমরা কিন্তু ভবিষ্যতের কথাও বলতে পারি, বর্তমানের কথা বলতে পারি, অতীতের কথাও বলতে পারি। অর্থাৎ এখানে যদি মনে রাখতে হবে তোমাকে কৌশলগতভাবে, এটা যদি প্রেজেন্টে বা ফিউচারে হয়, এটা যদি প্রেজেন্টে বা ফিউচারে হয়, তাহলে এখানকার ভার্ব অ্যাটলিস্ট আমার চেঞ্জ করার দরকার নেই, ভার্ব চেঞ্জ করার দরকার নেই, এখানে সময়বাচক শব্দ চেঞ্জ করার দরকার নাই, এটাও দরকার নাই। তার মানেটা কি? তার মানে হচ্ছে, আমি তোমাকে বুঝাচ্ছি, আমরা যে শিখি যে টুডে থাকলে দ্যাট ডে, নাও থাকলে দেন, হ্যাঁ, কিংবা আমরা বলে থাকি যে দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, এই যে চেঞ্জটা, এই চেঞ্জটা কিন্তু আসলে সব ক্ষেত্রে না। মানে টুডে পেলেই আমি দ্যাট ডে দিয়ে দিব, নাও থাকলে আমি দেন দিয়ে দিব, ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা হচ্ছে আমার রিপোর্টিং ভার্বটা কিসে আছে। তাহলে দেখো রিপোর্টিং ভার্বটা পাস্টে আছে, তাই এই ভার্বটাও পাস্টে হয়ে যাবে। আর সময়সূচক কোনো শব্দ বা দূরত্ব জ্ঞাপক কোনো শব্দ থাকলে সেটাকে আমরা চেঞ্জ করে ফেলব। ফলে এখানে টুডেটা দ্যাট ডে হবে, আর এখানে উইল গোটা পাস্ট যদি আমরা করতে চাই তাহলে উড গো হয়ে যাবে। কারণ উইলকে যদি আমরা উড করে দেই তাহলে কিন্তু ফিউচার ইন দি পাস্ট, অর্থাৎ অতীত থেকে আমি ভবিষ্যৎকে নির্দেশ করছি, এটা কিন্তু আমরা দিতে পারি। তার মানে এটার উপর ডিপেন্ড করছে। এখন যেহেতু এখানে আছে হি সেইজ টু মি, তাহলে এখানে উইল গো আমার চেঞ্জ করা দরকার নাই, অর্থাৎ এই ভার্বটা এই ফর্মই থাকবে, এবং টুডেকেও দরকার নাই যেহেতু এটা পাস্টে নাই, সময়ের কোনো ব্যবধান হচ্ছে না। অর্থাৎ এখানে বর্তমান থেকে আমি ভবিষ্যৎকে বলতে পারি। আবার দেখো হি উইল সে টু মি, সে আমাকে বলবে আই উইল গো টু কলেজ টুডে, এক্ষেত্রেও কিন্তু উইল গো আমার পরিবর্তন করার কোনো দরকার নাই, ইভেন টুডেকেও আমার পরিবর্তন করার দরকার নেই। কেন দরকার নাই? কারণ তুমি একটু নিজের ভাষায় চিন্তা করো, তুমি একটু নিজের ভাষায় চিন্তা করো যে আমরা যদি এভাবে কথাটা বলি, সে বলে যে কি আই উইল গো টু কলেজ টুডে, তো সে বলে আই উইল গো টু কলেজ টুডে, সে বলে আমি আজকে কলেজে যাব। তাহলে আমরা এটাকে যদি ইনডিরেক্টলি বলতে চাই, অন্য কেউ যদি ব্যক্ত করতে চায় বক্তার এই বক্তব্যকে, তখন সে কি বলবে? নিশ্চয়ই এরকম বলবে যে সে আমাকে বলে যে সে আজ কলেজে যাবে, এটাই তো বলবে, সে আজ কলেজে যাবে, এটাই তো বলবে, ঠিক তাই না? তাহলে এক্ষেত্রে কি হলো, এখানে কিন্তু আমরা উইল গোটাকেও চেঞ্জ করলাম না, এখানে কিন্তু আমরা টুডেটাকেও চেঞ্জ করলাম না, ঠিক ক্লিয়ার? ইভেন তুমি যদি ভবিষ্যতেও বলো যে সে আমাকে বলবে যে সে আজ কলেজে যাবে, কোনো সমস্যা নাই। ফলে এখানে কিন্তু দেখলাম যে দুটো জিনিস চেঞ্জ হচ্ছে না। তাই তোমার জন্য টিপস হচ্ছে, সবার মনোযোগ দিয়ে দেখো, সবার জন্য টিপস হচ্ছে তুমি সব সময় যখনই ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে যাবে, সবার আগে দেখবে রিপোর্টিং ভার্বটা কিসে আছে, রিপোর্টিং ভার্বটা। তাহলে রিপোর্টিং ভার্ব এখানে হচ্ছে পাস্ট, তাহলে এখানে আমরা কি করব, এই ভার্বটাকেও চেঞ্জ করব, আর সময়বাচক শব্দ যদি থাকে, দূরত্ব জাস্ট জ্ঞাপক যদি কোনো শব্দ থাকে, সেটাকে আমরা চেঞ্জ করব। ফলে এখানে উইল গোটা হয়ে যাবে উড গো, উইল গোটা হয়ে যাবে উড গো, হয়ে গেল। আর টুডেকে আমরা করে ফেললাম দ্যাট ডে। আমরা কিন্তু বাকি অংশ এখনও করি নাই, জাস্ট এটার কারণে আমাকে এই চেঞ্জটা করে নিতে হলো। এটা কিন্তু খুবই মুখ্য এবং খুবই 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 প্রয়োজনীয়, এটাকে মাথায় নাও। এখন তাহলে তুমি এই ভুলটা আর করবে না, আমি বিশ্বাস করি। এটা পাস্ট দেখলেই তুমি এটাকে পাস্ট করবা, এটাকে পাস্ট দেখলেই তুমি এই সময়বাচক শব্দগুলো থাকলে, অর্থাৎ যেটা দ্বারা দূরত্ব বোঝায়, হ্যাঁ, সময়ের ব্যবধানটা বোঝায়, অতীতকেই করতে হবে, টুডে করা যাবে না, দ্যাট ডে সেদিন, তাহলে এটাকে আমরা করে ফেললাম। এরপরে এটা হচ্ছে প্রথম কাজ। তাহলে আমরা টাস্ক নাম্বার 1 শেষ, 1 নম্বরের টাস্ক কিন্তু শেষ। 2 নম্বর টাস্ক হচ্ছে তুমি দেখবা, তাহলে 1 নম্বর টিপস কি? 1 নম্বর টিপস দাঁড়ালো রিপোর্টিং ভার্ব অনুযায়ী আমার এখানে ভার্বের চেঞ্জ হবে। তাহলে আমরা লিখে রাখতে পারি যে রিপোর্টিং ভার্ব, সবাই একটু লিখে নিতে পারি, রিপোর্টিং ভার্ব পাস্টে হলে রিপোর্টেড ভার্ব ওই অনুযায়ী, অর্থাৎ ওই ফর্ম অনুযায়ী আর কি, ওই টেন্স অনুযায়ী চেঞ্জ হবে। একই সাথে রিপোর্টেড স্পিচের মধ্যে
সময় জ্ঞাপক বা দূরত্ব জ্ঞাপক কোনো শব্দ থাকলে তার পরিবর্তন হবে। অর্থাৎ আমরা এখানে কি করলাম, এটা পাস্টে পেয়েছি, রিপোর্টিং ভার্ব পাস্টে হলে রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, তাহলে আমাকে এই ভার্বটাকে চেঞ্জ করে ফেলতে হবে, উড গো। আর এখানে সময়বাচক শব্দ আছে টুডে, সেটা হয়ে গেল কি দ্যাট ডে, ব্যাস হয়ে গেল। আমি ডিস্টেন্সটা বুঝিয়ে দিলাম, ডিস্টেন্স হয়ে গেল। এখানে যদি দিস থাকতো তাহলে আমরা দ্যাট করে ফেলতাম, এখানে যদি নাও থাকতো আমরা দেন করে ফেলতাম। তোমরা সবাই জানো যে নাও থাকলে দেন এগুলো হয়। তো এইটা তখনই হবে যখন এটা হবে। এটা হচ্ছে টিপ নাম্বার 1। ভালো মতো দেখে নাও, বারবার রিভিশন দিয়ে দেখবে। 2 নম্বর বিষয় হচ্ছে নাম্বার 2, এই জায়গাটা। অর্থাৎ এখানে তুমি দেখো, এখানে কিন্তু কমা আছে আর এখানে ইনভার্টেড কমা আছে। তো যেহেতু ডিরেক্টের লক্ষণই হচ্ছে ডাবল ইনভার্টেড কমা, তুমি সেটা জানো যে ডিরেক্টের মূল চিহ্ন হচ্ছে আইডেন্টিফিকেশনের বা তাকে পরিচয়ে মূল হচ্ছে ডাবল ইনভার্টেড কমা, তাই না? তাহলে এই ডাবল ইনভার্টেড কমা ইনডাইরেক্টের ফর্মে অবশ্যই থাকবে না, নাহলে তো এটা ডিরেক্টলি থেকে গেল। তাহলে ডাবল ইনভার্টেড কমা উঠাই ফেলতে হবে আর এই কমাটাও উঠাই ফেলতে হবে। তাহলে কমা এবং ডাবল ইনভার্টেড কমা এই দুটোকে আমরা উঠিয়ে ফেলবো। উঠিয়ে ফেলে এই মাঝখানে যে জায়গাটা, অর্থাৎ এটা তো একটা ক্লজ, মানে একটা অংশ, আবার আই উইল গো টু কলেজ টুডে এটা একটা অংশ, তাই না? তাহলে 2 অংশকে আমাকে জোড়া দিতে হবে, সংযোগ ঘটাতে হবে। এই 2 অংশকে আমাকে জোড়া দিতে হবে। অংশটা কি? একটা কনজাংশন। আমরা এখানে একটা কনজাংশন দিয়ে দিব, সবাই মাথায় রাখো, কারণ তোমাকে কমা ইনভার্টেড কমা রাখা যাবে না। যদি তুমি রেখে দাও তাহলে তো এটা ইনডাইরেক্ট হবে না, ইউ নো দ্যাট। So as you are supposed to change from direct to indirect one, you must omit this comma and double inverted comma. এই দুটোকে কিন্তু তোমাকে কমে কি দূর করতে হবে, এটাকে একেবারে শেষ করে দিতে হবে, এটাকে উঠিয়ে ফেলতে হবে। এখন আমরা যদি উঠিয়ে ফেলি তাহলে এখন দেখো, তাহলে কিভাবে উঠাবো? আমি উঠাই দিলে কি হয়ে যাবে না, কারণ দুটো ক্লজ কখনোই এমনি এমনি পাশাপাশি বসতে পারে না, যদি না এইভাবে বসে কমা ইনভার্টেড কমা দ্বারা, বা আমার যদি সেখানে কনজাংশন দ্বারা যুক্ত না হয়। তাহলে আমাকে এটা কনজাংশন যুক্ত করে দিই। তাহলে আসো আমরা এখানে কি করব, ইনভার্টেড কমাকে উঠিয়ে দিলাম, কমাকে উঠিয়ে দিলাম, ইনভার্টেড কমা উঠিয়ে দিলাম। তাহলে এর বদলে আমরা এখানে একটা কনজাংশন দেবো, দ্যাটস অল, একটা কনজাংশন দিব, ব্যাস হয়ে গেল। এখন এই কনজাংশনটা কি হবে সেটা আমরা একটু পরে বিবেচনা করি। আগে মনে রাখি যে 2 নম্বর টিপস হচ্ছে এখানে একটা কনজাংশন। তো প্রথম টিপসটা কিন্তু আমাদের আগেই শেষ হয়ে গেছে, যে এটা পাস্টে হলে ভার্বটা পাস্ট ছিল আর এই জাতীয় দূরত্ব সময়বাচক বা দু শব্দতে চেঞ্জ হবে, ওটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন দ্বিতীয় টিপস হচ্ছে যে কমা ইনভার্টেড কমা এটা আমাকে অবশ্যই দূর করতে হবে। তো দুটোকে যখন আমরা দূর করে ফেলবো, সো দুটো অংশ তো আর এমনি এমনি বসবে না, একটা কনজাংশন দিয়ে দিই। তো তোমার জন্য সুবিধা হচ্ছে যে কনজাংশন মাত্র 3টা কনজাংশন ব্যবহৃত হয়, তুমি একটু মাথায় রাখলে হবে। কনজাংশনগুলো কি আমরা একটু দেখে নিই। একটা হচ্ছে দ্যাট, সবাই লিখে নাও। একটা হচ্ছে দ্যাট, আর একটা হচ্ছে ইফ বা WS ওয়ার্ড আমরা বলি, আর আরেকটা হচ্ছে জাস্ট টু, যদিও টু কনজাংশন না। সবাইকে বলে রাখি, আমরা কিন্তু মনে রাখতে হবে, আমি বলেছিলাম যে একটা কনজাংশন দিতে হবে। তুমি দেখো ভেরি ইজি, যখনই তুমি এই কমা ইনভার্টেড কমা যুক্ত এই ডাইরেক্ট স্পিচ পাবা, তো ইনডাইরেক্ট করতে গেলে ইজিলি এই কমা আর ডাবল ইনভার্টেড কমাকে তুমি উঠিয়ে দাও, ব্যাস উঠিয়ে দিয়ে একটা কনজাংশন দিয়ে দাও। তো কনজাংশন কিন্তু এখানে মূলত এই যে দুটো দ্যাট আর ইফ বা WS ওয়ার্ড। এখন আমি নিচে আরেকটা দিয়েছি টু, তো টু তো আর কনজাংশন না, টুটা আমাদের ব্যবহৃত হয় একটা অংশে, অর্থাৎ একটা আলোচনায় আমরা দেখব, এটাই আজকে দেখবো ইনশাআল্লাহ। তো দ্যাটটা কখন হবে, এখন তুমি লক্ষ্য করো এখানে যে সেন্টেন্সটা হবে, এখানে যে সেন্টেন্সটা হবে তোমাকে মাথায় রাখতে হবে, এই সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ হয়, অর্থাৎ এই যে এই সেন্টেন্সটা তুমি দেখবা, এই মুড দেখবা, মুড, অর্থাৎ এই সেন্টেন্সটা কী অবস্থায় আছে,
এই যে রিপোর্টেড আই উইল গো টু কলেজ টুডে, এটা কি অবস্থায় আছে? তো যদি দেখো যে এটা আছে স্যার অ্যাসার্টিভে, তাহলে তুমি ব্যবহার করবা দ্যাট। তুমি দেখো যে না স্যার এখানে এই যে সেন্টেন্সটা এটা অপটেটিভে আছে, অপটেটিভে আছে, তাহলে কিন্তু তুমি কি ব্যবহার করবা? তাহলে কি করবা? এখানে অপটেটিভ যদি থাকে তাহলেও তুমি দ্যাট ব্যবহার করবা। যদি এখানে সেন্টেন্সটা অ্যাসার্টিভ অপটেটিভ না হয়ে এখানে যদি তোমার ধরো এক্সক্লেমেটরি হয়ে যায়, তাহলেও কিন্তু তুমি দ্যাট ব্যবহার করবা। এখানে যদি আমাদের ইম্পারেটিভ ব্যবহৃত হয়, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স আমরা ব্র্যাকেটে লিখে রাখি লেট যুক্ত, তাহলেও কিন্তু তুমি দ্যাট ব্যবহার করবা। তাহলে তুমি লক্ষ্য করো অ্যাসার্টিভের ক্ষেত্রেও দ্যাট, অপটেটিভের ক্ষেত্রেও দ্যাট, এক্সক্লেমেটরির ক্ষেত্রেও দ্যাট, ইম্পারেটিভ যদি লেট যুক্ত হয় তাহলেও কিন্তু তুমি দ্যাট দিচ্ছ। তাহলে আমার মাত্র 3টা কনজাংশন, তো এখানে তো আমরা একটা পেয়ে গেলাম যে 4টা, অর্থাৎ তুমি দেখবে এই সেন্টেন্সটা কী সেন্টেন্স, অ্যাসার্টিভ না অপটেটিভ না এক্সক্লেমেটরি না ইম্পারেটিভ লেট যুক্ত, অর্থাৎ লেট দিয়ে যে আমরা ইম্পারেটিভ লিখি, লেট হিম গো দেয়ার, লেট আস ডু ইট, হোয়াটসএভার, যেটাই হোক লেট দিয়ে বলেই শুরু হলেই ইম্পারেটিভ, সেক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করবো, ব্যাস হয়ে গেল। এখন তুমি লক্ষ্য করো ইফ বা ডাব্লিউএস কখন হবে? যদি সেটা ইন্টারোগেটিভ হয়। যদি সেটা ইন্টারোগেটিভ হয় তাহলে সেখানে আমরা এটা ব্যবহার করব কি, এই যে ইন্টারোগেটিভ হলেই একমাত্র আমরা এখানে ইফ বা ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করব। ক্লিয়ার? আর টুটা কখন হবে সেটা আমরা বলে দিচ্ছি যে টুটা হবে তখনই, কখন? যখন নাকি দেখবা এই সেন্টেন্সটা ইম্পারেটিভে আছে, ইম্পারেটিভে লেট ছাড়া, সরি, ব্যাস হয়ে গেল। তাহলে কনজাংশনটা কি হচ্ছে ক্লিয়ার করে দিচ্ছি আমরা। টিপস নাম্বার 2, সেটা হচ্ছে কনজাংশন তখনই হবে যখন আমরা দেখব এই কমা ইনভার্টেড কমা উঠাই দেবো, কিন্তু কনজাংশনটা কি এমনি এমনি বসবে না, ইট ডিপেন্ডস অন দ্য সেন্টেন্সেস, দ্য মুড অফ দ্য সেন্টেন্স, ওকে, অফ দ্য রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের মুডের উপর নির্ভর করে। এখন আমরা দেখতে পাচ্ছি এটার মুড কি, মুড মানে তো ভাব, তো এটার কি ভাবটা কি, এটা হচ্ছে অ্যাসার্টিভ, তাহলে আমরা দেবো দ্যাট। এটাকে যদি আমরা বলি অপটেটিভ, তাহলে যদি অপটেটিভ হয় তাহলে হবে দ্যাট, যদি এটা এক্সক্লেমেটরি হয় তাহলেও দ্যাট, যদি এটা ইম্পারেটিভ হয় লেট যুক্ত, লেট আস গো দেয়ার, লেট হিম ডু ইট, হ্যাঁ, লেট কামাল সলভ দ্য প্রবলেম, ইন দিস ওয়ে যদি আমাদের থাকে তাহলে আমরা দ্যাট দেবো। আর এটা যদি আমরা ইন্টারোগেটিভ পাই, দ্যাট ইজ এখানে যদি কোয়েশ্চেন থাকে, যেমন হাউ আর ইউ, তুমি লক্ষ্য করো হাউ আর ইউ, আমি বললাম তুমি কেমন আছো, তা হাউ আর ইউ, সো ভেরি ইজিলি you see it's a interrogative sentence but starting with WS word. So if it starts with WS word, you just use the conjunction, just the same conjunction how you are finding it in the interrogative sentence. যেভাবে পাচ্ছ হাউ, হুবহু তুমি হাউকে বসায় দাও। আর যদি তুমি দেখো যে এরকম দেওয়া আছে ডু ইউ ডু ইট, সরি, ডু ইউ ডু ইট, সো এটা কি নর্মাল, এটা WS না, তাহলে এক্ষেত্রে তুমি বসায় দাও, দ্যাটস অল। আর লাস্ট কথা হচ্ছে যদি আমাদের সেন্টেন্সটা কি হয় ইম্পারেটিভ লেট ছাড়া হয়, লেট ছাড়া যদি ইম্পারেটিভ হয়, যেমন দেখো আমরা বললাম এরকম হতে পারে যে ডু ইট নাও, আমি বললাম ডু ইট নাও, এটাকে এখনই করো, তাহলে ডু ইট নাও এটা ইম্পারেটিভ, তুমি দেখতে পাচ্ছ এটা ইম্পারেটিভ, ডু ইট নাও এটা এখনই করো, তাহলে এক্ষেত্রে কী হবে লেট ছাড়া, এটা লেট দিয়ে শুরু হয়নি, তুমি কী দিয়ে দিবা টু। আমি আবারও বলে দিচ্ছি, কিপ ইট ইন মাইন্ড, টু কিন্তু কখনই কনজাংশন না, ক্লিয়ার, টু কখনই কনজাংশন না, অর্থাৎ কনজাংশনের সেখানে মূলত দ্যাট আর ইফ আর ডাব্লিউ। সো ভেরি ইজি, তুমি মাথায় রাখো না, খুব সহজেই মাথায় রাখো যে স্যার দ্যাট আর ইফ WH, ভেরি ইজি, এটা মাথায় রাখলে হয় 3টা কনজাংশন, আর এক্ষেত্রে টু ব্যবহৃত হয় ইম্পারেটিভ লেট ছাড়া। এই হচ্ছে টিপস নাম্বার 2। এখন টিপস নাম্বার 3 দিয়ে আমরা আজকে ক্লাস শেষ করব, ক্লিয়ার? তাহলে টিপস নাম্বার 1 কি ছিল? আই এম রিমাইন্ডিং অফ টিপস নাম্বার 1 ছিল, সেটা হচ্ছে কি যে আমরা এখানে দেখব ইফ ইট ইজ ইন দ্য পাস্ট ফর্ম, তাহলে এটাকেও আমরা কি করব, এটার ভার্বটাকেও পাস্টে করে ফেলবো, আর এখানে সময়বাচক দুটো শব্দ চেঞ্জ করব। আর যদি এমন হয় যে রিপোর্টেড স্পিচের কমা এবং ইনভার্টেড কমা আছে, ইউ আর সাপোজ টু চেঞ্জ ফ্রম ডিরেক্ট টু ইনডিরেক্ট ওয়ান, ইউ হ্যাভ টু
ইউজ এ কনজাংশন ইন বিটুইন দ্য টু ক্লজেস, কারণ এটাকে আমাকে ইনডিরেক্ট বানাতে হবে। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে আমরা কনজাংশনটা কী দিয়ে করবো? কনজাংশন দুটো, একটা হচ্ছে দ্যাট, একটা হচ্ছে ইফ আর WH ওয়ার্ড। ক্লিয়ার? ইউ গট ইট? তাহলে ইফ দ্যাট হবে কখন? অ্যাসার্টিভ। এই সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ হয়, সেক্ষেত্রে লেট যুক্ত ইম্পারেটিভ হয়, তাহলে আমরা দ্যাট দিব। আর যদি ইন্টারোগেটিভ হয় তাহলে ইফ বা WH ওয়ার্ড দিব। আর এটা যদি আমাদের ইম্পারেটিভ হয় লেট ছাড়া, তাহলে আমরা টু দিব। ক্লিয়ার সবাই? তাহলে এক্ষেত্রে আজকে আমরা টিপস 2 পর্যন্ত রাখলাম, আমাদের আরও একটা টিপস থেকে যাবে, তো সেটা ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে করব। তো আমি আশা করব আজকের যে ক্লাসটা অর্থাৎ ন্যারেশনের পার্ট 2 আলোচনা হলো, তোমরা এটাকে অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন বাসায় দেখবে, এবং এত প্রেশার নেওয়ার দরকার নাই, আমরা স্টেপ বাই স্টেপ আগাবো, এবং ইট উড বি নাইস ফর বোথ অফ আস যে কি আমরা শেখাতেও পারবো, শিখতেও পারবো। তো শিক্ষার্থীরা, আমার শেষ কথা হচ্ছে, আজকে বাসায় ভিডিওটা রেকর্ডেড থাকবে, তোমরা বারবার টেনে টেনে দেখবে এবং এই জায়গাটা ক্লিয়ার করবে। পরবর্তী দিন আমরা টিপস 3 দিয়েই আমরা সরাসরি ন্যারেশন চেঞ্জে চলে যাব, যেহেতু আমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট টিপসগুলো পেয়ে গেলাম। সো সবাইকে ধন্যবাদ। আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে এবং সামনের ক্লাসের জন্য তোমরা রেডি থাকবে। আল্লাহ হাফিজ।